আজ প্রায় দুদিন হবে আমরা মাদাগাস্কার বন্দর ছেড়ে এসেছি। এখন ভারত মহাসাগরে বিচরণ করছি। বলতে গেলে আমরা মাঝ সমুদ্রে ভেসে বেড়াচ্ছি। আমাদের জাহাজ এক মহাসমুদ্রের মাঝ দিয়ে একা ভেসে চলেছে। গন্তব্য হলো সাউথ আফ্রিকা। আজ দুপুর থেকে আবহাওয়া খুব একটা ভালো নয়। পশ্চিম কোণে মেঘ জমেছে সেই দুপুর থেকে। এখন বিকাল 4টে বাজে। চারিদিক প্রায় অন্ধকার হয়ে এসেছে। জোরে বাতাস বইছে। আমি ডেকের উপরেই দাঁড়িয়েছিলাম। বিশেষত প্রতিদিনই এই বিকালের সময়টা সূর্যাস্ত দেখতে এই ডেকে উঠে দাঁড়াই, কিন্তু আজ সকাল থেকেই মেঘলা ওয়েদার ছিল। তারপর দুপুরের পর থেকে ওয়েদারের অবস্থার অবনতি ঘটে। স্বদেশ থেকে আসার সময় আমরা 3জন প্রধান জাহাজের সদস্য ছিলাম, বাকি ক্যাপ্টেন বা চতুর্থ কর্মী বা গার্ডসদের বাদ দিলে। কিন্তু এখন প্রধান আমরা 4জন সদস্য, সঙ্গে আরও 2জনকে ধরা যায়। তারা হলো এমিলি ও রোজি। তারা অবশ্য লোয়ার ডেকে গার্ডসদের রুমেই থাকছে, কিন্তু বেশিরভাগ সময় তারা আপার ডেকে থাকে। যেমন আমার রুমে এমিলি সবসময় আমাকে অ্যাটেনশন দেওয়ার জন্য বা তার সঙ্গে কোনো কিছু পরামর্শ করার জন্য, বা যদি রুট সম্পর্কে কোনো কিছু আপডেটসের দরকার হয় তখন ক্যাপ্টেনের কাছে গিয়ে ও আপডেটস নিয়ে এসে আমাকে জানায়। ও রোজই সম্ভবত গুঞ্জনকে পরিচর্যা করে ও তাদের সাথে গল্প করে, এবং মাঝে মাঝে ম্যাডামের কাছেও যায়। তাই 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা তাদের এই আপার ডেকেই কাটে এবং আমাদের সঙ্গ দিয়েই কাটে। দেখতে দেখতে ওয়েদারের অবস্থা আরও অবনতি ঘটল। জোরে জোরে হাওয়া বইতে লাগলো। হাওয়া ঝড়ে রূপান্তরিত হলো। আমাকে তখন এক চতুর্থ কর্মী আবেদন জানালো যে আমি যেন আমার ক্যাবিনে ফিরে যাই, কারণ বাইরে থাকা বিপদসংকুল হবে। ওরা তখন ব্যস্ত হয়ে পড়ল জাহাজের কভার সিস্টেম অ্যাক্টিভ করতে, যা ইতিমধ্যেই আমরা পরিচয় পেয়েছি। যখন কলকাতা বন্দর থেকে মাদাগাস্কারে আসছিলাম তখন ঝড়ের সম্মুখীন হয়েছিলাম। তখন এই কভার সিস্টেমই আমাদেরকে রক্ষা করেছিল। আমি চতুর্থ কর্মীর কথা অনুযায়ী ক্যাবিনের দিকেই এগিয়ে গেলাম, কারণ এই ডেকে দাঁড়িয়ে ঝড় দেখা বা ঝড় অনুভব করার কথা ভাবলে রোমাঞ্চকর মনে হলেও তা একেবারেই রোমাঞ্চকর নয়। তা আমি প্রথমবারেই অনুভব করেছিলাম, তা খুবই বিপদসংকুল। ক্যাবিনের দিকে এগিয়ে যেতে যেতেই দেখলাম কভার সিস্টেম অ্যাক্টিভ করা হয়েছে, সম্ভবত কন্ট্রোল রুম থেকে। তাই সমস্ত পর্দাগুলো চারিদিক দিয়ে জাহাজের চারপাশ দিয়ে ঘেরা শুরু হয়ে গেছে। এটা একটা লাইনার দিয়ে নেমে আসছে পর্দাগুলো। আমি ততক্ষণে ডেক থেকে নেমে ক্যাবিন এরিয়ায় প্রবেশ করলাম। দেখলাম ক্যাবিনের যে করিডোর রয়েছে সেখানে লাইন ওয়াইজ লাইট লাগানো আছে, বৈদ্যুতিক আলো। সেগুলো কাঁপছে এবং মাঝে মাঝে নিভে যাচ্ছে, সম্ভবত ঝড়ের দাপটে। এই অবস্থা আগেও দেখেছিলাম, তাই ভাবলাম এবারে আমাকে কিছু করতে হবে। যেহেতু স্বর্ণলতা বন্দর ছাড়ার পর থেকেই একটু অসুস্থ হয়ে পড়েছেন, তাই নিজের ক্যাবিন থেকে এই 2দিন আর বেরোননি। আমি নিজে গিয়েই দেখা করে এসেছিলাম। তাই ভাবলাম একবার গিয়ে ওনাকে খবর দেওয়াটা উচিত যে একটা সাইক্লোন আসতে চলেছে। কিন্তু তার আগে আমাকে একবার কন্ট্রোল রুমে যেতে হবে, যেখানে ক্যাপ্টেন আছেন। ওনার সঙ্গে কথা বলতে হবে, জানতে হবে এই ঝড় কতটা ভয়ঙ্কর হবে। ইতিমুহূর্তে এমিলির সঙ্গে দেখা হয়ে গেল। ও আমার ক্যাবিন থেকে বেরিয়ে আসছিল। আমাকে দেখে উদ্বিগ্ন মুখে ও জিজ্ঞেস করলো, স্যার, আপনি এখনই আপনার ক্যাবিনে চলুন, বাইরে থাকা ঠিক হবে না। আমি বললাম আমি একটুখানি ক্যাপ্টেনের সঙ্গে দেখা করে আসি, উনি সম্ভবত কন্ট্রোল রুমে আছে। এমিলি বাধা দিল, জানালো যে আপনার এখন বাইরে যাওয়া ঠিক হবে না। আমি বললাম বাইরে তো যাব না, এই ইনসাইড প্যাসেজ দিয়েই কন্ট্রোল রুমে যাওয়ার তো একটা পথ আছে,
সেখান দিয়েই যাব। তবুও ও মানা করলো, কিন্তু আমি ওকে বললাম যে তুমি বরং ওদেরকে সতর্ক করো, গুঞ্জন ও মৃণালিনী দেবীকে। ওরা হয়তো জানে না যে একটা সাইক্লোন আসতে চলেছে। আমি ঠিক থাকবো নিজে। যদি আমি 20 মিনিটের মধ্যে এই কেবিনে না ফিরে আসি, তখন তুমি আমার খোঁজ নিতে যেও কোনো। তখনও অনিচ্ছুকভাবে হলেও আমার কথা মেনে নিল। এই ইনসাইড প্যাসেজটি জাহাজের সেকেন্ড লোয়ার ডেকে আছে, যেখানে জাহাজের ইঞ্জিন আছে। সেই ইঞ্জিন রুম থেকে একটা স্টেয়ার স্ট্রেট কন্ট্রোল রুমে উঠে গেছে, একদম কন্ট্রোল রুমের মাঝে ওঠে। তা আমাকে কন্ট্রোল রুমে যেতে গেলে এখন লোয়ার ডেকে যেতে হবে, আর আমি সেটাই করলাম। ইঞ্জিন রুমে নেমে গেলাম। ওখান থেকে স্টেয়ার ধরে জাহাজের কন্ট্রোল রুমে উঠলাম। কন্ট্রোল রুমে যা ভেবেছিলাম, ক্যাপ্টেন ও সঙ্গে একজন অপারেটর আছে। ক্যাপ্টেন আমাকে দেখে একটু হতবাক হলেন বটে, কিন্তু একটু আনন্দিতও হলো যে ওনার সঙ্গ দেওয়ার জন্য অন্তত একজন কেউ এসছে। কারণ অপারেটরের সঙ্গে হয়তো সারাদিন কাটাতে কাটাতে উনিও একটু বোর হয়ে গিয়েছিলেন। অবশ্য উনি সতর্কভাবে জিজ্ঞেস করলেন, আপনি এখন এখানে? আপনার তো এখন কেবিনে থাকা উচিত। আমি বললাম, আমি আপডেটস জানতে এলাম। আর আপনি তো এখানে কাটাচ্ছেন, এখানে তো কোনো বিপদ নেই, একটু অভিজ্ঞতা সঞ্চয় করা যাক, স্বচক্ষে একটু ঝড়টা প্রত্যক্ষ করা যাক। উনি বললেন, বেশ, আপনি এখানে বসুন। অপারেটরকে ইশারা করলো উঠে যেতে। ওই অপারেটরের চেয়ারেই আমি বসলাম। উনি আমাকে একটা যন্ত্র এগিয়ে দিলেন। যন্ত্র মানে কানে পড়ার একটা যন্ত্র। উনি এটাকে বললেন এটা হেডফোন, যেটা বার্তালাপের উদ্দেশ্যে ব্যবহার করা হয়। মানে জাহাজে যে সিগন্যাল আসে বা অন্য জাহাজের সঙ্গে বার্তা প্রেরণের জন্য এই হেডফোন পরে বার্তালাপ করতে হয়। উনি জানালেন এটার ইতিহাস। আজ থেকে 10 বছর আগে এটা ইনভেন্ট হয়েছে। বিশেষত টেলিফোনিক কনভারসেশন, টেলিফোনিক অপারেটরদের এটা কাজে লাগে এবং এখন নেভিতেও ব্যবহার হচ্ছে, এবং ইদানিংকালে অপেরা হাউসেও এটা ব্যবহার হচ্ছে। এ কথা ভেবে আমার মনটা খুব আনন্দে ভরে গেল যে সারা বিশ্বে এখন কত কিছু নতুন নতুন আবিষ্কার হচ্ছে, যা হয়তো কলকাতায় বসে থাকলে তার হদিশ পেতাম না, কিন্তু বাইরে এসে তা জানতে পারলাম। যেমন স্বর্ণলতার এই অত্যাধুনিক জাহাজ, যা কভার সিস্টেমে আবৃত, যা সামুদ্রিক যে কোনো ভয়ঙ্কর ঝড় থেকে রক্ষা করতে পারে। এছাড়াও আরও অনেক কিছু। তারপর এই হেডফোন, বেল কল, এগুলো আগে দেখিনি, নাম শুনেছিলাম, তবে এই হেডফোন জিনিসটা প্রথম দেখলাম। ইউরোপে গেলে হয়তো আরও অনেক কিছু উদ্ভাবনী দেখতে পাবো, অনেক নতুন নতুন আবিষ্কার দেখতে পাবো, মনে সেই আশাটা রাখলাম। এক অজানা আনন্দে মনটা ভরে গেল। এই সময় সেই আনন্দে আশঙ্কা সৃষ্টি করলো যখন এক কান ফাটানো শব্দ করে বজ্রপাত হলো। মাঝ সমুদ্রে ঝড় বা বজ্রপাত অত্যন্ত ভয়ঙ্কর, তা যারা প্রত্যক্ষ করেছে তারাই জানে। আমি ক্যাপ্টেনের সাথে এইসব নানান নতুন জিনিস উদ্ভাবনীর কথায় হারিয়ে গিয়েছিলাম। উনি যখন আরও বেশি করে ইউরোপের কথা বলছিলেন, তখন আরও ভাবছিলাম কত কিছুই না আবিষ্কার হয়েছে যা আমার জানা ছিল না। কিন্তু এই সময় আমার চোখে পড়ল কভার সিস্টেমের দেওয়ালে সম্ভবত চির ধরেছে। সেখান থেকে জল চুঁইয়ে চুঁইয়ে জাহাজের ভিতরে ডেকের ওপর পড়ছে। প্রথমে লক্ষ্য করলাম এটা কি চোখের ভুল, কারণ কভার সিস্টেমটা একটা ট্রান্সপারেন্ট ছাতার মতো, যেটা সমস্ত ডেক থেকে এবং কন্ট্রোল রুমের উপরিভাগ পর্যন্ত একটা ছাতার মতো আবৃত করে রেখেছে। কিন্তু ভালো করে দেখলাম ওনার সঙ্গে কথা বলতে বলতে। তারপর আমি ক্যাপ্টেনকেও ওই দিকে দৃষ্টিগোচর করালাম। ক্যাপ্টেন সমস্তটা ভালো করে দেখে আমাকে বললেন, সর্বনাশ হয়ে গেছে, কভার সিস্টেমে চির ধরেছে, এ এখন মেরামত করা অসম্ভব। ধীরে ধীরে এই জল চুঁইয়ে চুঁইয়ে ডেকে পড়ে পুরো ভর্তি হয়ে যাবে।
এবং এই জাহাজে ওয়াটার রিলিজিং সিস্টেম ভালো নয়, কারণ কভার সিস্টেম যে ব্যর্থ হতে পারে এটা ম্যানুফ্যাকচারারের আইডিয়াতে ছিল না, যেটা আমিও ভাবতাম যে কখনো হবে না। কিন্তু এ তো সম্পূর্ণ অসম্ভব ঘটনা ঘটল। এখন ডেকে জল জমলে ভ্যাকিউম পদ্ধতিতে ওয়াটার রিলিজ করতে হবে, যেটা খুব সময় সাপেক্ষ হবে। উনি তখন খুব চিন্তায় পড়ে গেলেন। আমি তখন ক্যাপ্টেনকে একটু শান্তভাবে বললাম, আচ্ছা, ওখানটা কোনো কিছু দিয়ে আটকে দেওয়া যাবে না? মানে কোনো গাম দিয়ে, কোনো টেপ দিয়ে? উনি আমার কথা শুনে একটু অবাক হয়ে তাকালেন, তারপর বললেন, অসম্ভব। যদিও বা বৃষ্টি থেমে গেলে ওটা মেরামতির কথা ভাবা যায়, তাও পর্দা গুটিয়ে ফেলার পর ওই ফাটল ধরা জায়গাটা সিউইং করা যেতে পারে, কিন্তু তা কতক্ষণ টিকবে তার কোনো গ্যারান্টি নেই। একথা শুনে আমিও চিন্তায় পড়ে গেলাম। দেখলাম ফাটলটা বা চিরটা আস্তে আস্তে বড় হচ্ছে, সেখান থেকে জল চুঁইয়ে চুঁইয়ে পড়ছে আরও বেশি করে। বাইরে তখন মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং বিদ্যুৎ চমকাচ্ছে। সমুদ্র উত্তাল হয়ে এক বিভীষিকাময় রূপ ধারণ করেছে। চারিপাশের আকাশ কালো ঝুলের মতন অন্ধকার। এই বিরাট বিভীষিকাময় প্রাকৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমাদের এই এক ফোঁটা জাহাজটি ভেসে চলেছে একটা নিরীহ অস্তিত্বের মতো। এই সময় আমি ক্যাপ্টেনকে বললাম, চলুন ডেকে গিয়ে ওই জায়গাটা অনুসন্ধান করা যাক। ক্যাপ্টেন প্রথমে একটু চমকিত হলেন, তারপর আমাকে বারণও করলেন, না, আপনাকে যাওয়ার প্রয়োজন নেই। আমি বরং একজন স্টাফকে নিয়ে ওখানে যাচ্ছি, দেখি ওখানটা কী হয়েছে। আমি তখন বললাম, চলুন না, দেখাই যাক একসঙ্গে। কারণ বিপদ যদি হয় তাহলে সবাই একইভাবে সম্মুখীন হব। আমি ক্যাবিনে গিয়ে বসে থাকলেও কিন্তু নিরাপদ থাকবো না। উনি আমার কথার অর্থ বুঝলেন, তাই আমাকে সঙ্গে নিয়ে গেলেন। আমরা কন্ট্রোল রুম থেকে স্টেয়ার ধরে নেমে জাহাজের ডেকে নেমে এলাম। যেহেতু কভার সিস্টেমে সমস্তটা আবৃত, তাই বৃষ্টি পড়লেও সেই কভারের ওপরে পড়ছে। আমরা ভিতরে সুরক্ষিত এবং সুরক্ষিতই থাকতাম যদি না এই কভার সিস্টেমের উপরের দেওয়ালে চিড় ধরত। আমরা দুজন ডেকের ওই জায়গাটায় গিয়ে দাঁড়ালাম। ওখান থেকে দেখলাম জল চুঁইয়ে চুঁইয়ে বেশ ভালোই পড়ছে ডেকের উপর। উনি একজন চতুর্থ কর্মীকে বললেন যে ল্যাডার আনতে। একটা ল্যাডার আনা হলো, যেটা উল্টো ভিয়ের মতন করে দাঁড় করিয়ে উপরিভাগটা দেখার চেষ্টা করা হলো। আমি ডেকের প্রান্তভাগে লক্ষ্য করলাম গর্ত আছে, সম্ভবত পাইপ লাইন, যেটা নিচের ডেকের দিকে গেছে। আমি ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করলাম, এখান থেকে যদি জলটা পাস করানো হয় কোথা দিয়ে বেরোবে? উনি বললেন, এই পাইপ লাইনটি ফার্স্ট লোয়ার ডেকে গেছে, যেখানে একটি নল আছে, যেখান থেকেও জল বের করে ফেলা যায়, কিন্তু খুব সময় সাপেক্ষ হবে। এবং সমুদ্র এখন যা উত্তাল রয়েছে, ওখান দিয়েও কিন্তু জল ঢুকে উপরে আসতে পারে, যদিও এই লেয়ারটি সমুদ্র জলের উপরিভাগে রয়েছে। আমি তখন ক্যাপ্টেনকে মনে করিয়ে দিলাম যে এই জাহাজে কিন্তু উইংস রয়েছে, যেটা ওপেন করলে কিন্তু জলের লেয়ারটা ঠিক থাকবে। উনি যেন আমার কথায় সম্বিত ফিরে পেলেন, বলে উঠলেন, ইয়েস, একদম ঠিক বলেছেন নীলকমল বাবু। আমি এই সিস্টেমটার ব্যাপারে একবারে ভুলেই গিয়েছিলাম। আসলে এই ঘটনাটি যে ঘটতে পারে আমার ধারণার বাইরে ছিল, কিন্তু আপনি মনে করিয়ে দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। এবারে এই উইংসটা ওপেন করব, দেখবেন জলের লেয়ার সত্যিই ঠিক হয়ে যাবে। ইউ আর জিনিয়াস নীলকমল বাবু, ইউ আর জিনিয়াস। এই মুহূর্তে এই বাহবা কুড়ানোর অভিপ্রায় আমার ছিল না, তাই ক্যাপ্টেন বললেও আমি অতটা গুরুত্ব দিলাম না, বরং ক্যাপ্টেনকে একটু তাড়া দিলাম। বললাম, চলুন এখন এই উইং সিস্টেম স্টার্ট করতে হবে। এই সময় দেখলাম এমিলি এগিয়ে আসে, খুবই উদ্বিগ্ন মুখ নিয়ে। আমাকে এসে জিজ্ঞেস করলো, স্যার, আপনি ঠিক আছেন তো? চলুন, এখনই ফিরে চলুন। 20 মিনিটের বেশি সময় কেটে গেছে। আমি এমিলিকে দেখালাম, দেখো এখানে কী ঘটনা ঘটেছে। এমিলি একটু তৎপর হয়ে পড়ল।
ও তখন একটু উদ্বিগ্ন হয়ে ক্যাপ্টেনকে জানতে চাইল যে এর থেকে সুরক্ষার উপায় কী আছে। ক্যাপ্টেন সেটিই জানালো, যেটা এইমাত্র আমরা স্থির করলাম, যে আমরা কিভাবে জল পাস করব, এবং এই ফাটল এই মুহূর্তে সারানো অসম্ভব। তাই যা জল পড়ছে পড়ুক, এবং জলটি আমরা লোয়ার ডেক দিয়েই পাস করব, এবং সেই জলস্তরটাকে নিয়ন্ত্রণ রাখবে এই জাহাজের উইং সিস্টেম। এ কথায় এমিলি একটু ভরসা পেল এবং আমাকে খুব জোর করছিল যে চলুন, আপনি ক্যাবিনে ফিরে চলুন। কিন্তু যখন আমি নাছোড় বান্দা ক্যাপ্টেনের সঙ্গে থাকতে, তখন ও আমার সঙ্গে থেকে গেল। বিকাল প্রায় 5:30 বেজে গেল। ঝড় বৃষ্টির প্রকোপ আরও বাড়তে লাগলো। সমুদ্রের বিরাট আকাশটা এখন গভীর রাতের মতন অন্ধকার। ইতিমধ্যে ডেকের উপরে বৈদ্যুতিক ল্যাম্পগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং কন্ট্রোল রুমের উপরে থাকা সেই বৃহৎ আলোটিও জ্বালিয়ে দেওয়া হয়েছে, যার জন্য এখন স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ওই কভারের ছেঁড়া অংশটি দিয়ে জল আরও বেশি করে ডেকের মধ্যে আছড়ে পড়ছে। ক্যাপ্টেনের নির্দেশে কয়েকজন চতুর্থ কর্মী জল নিকাশের কাজে লেগে পড়ল। ক্যাপ্টেন ইতিমধ্যে জাহাজের উইংস রিলিজ করেছে, সেই জন্য জাহাজের দুলুনি অনেকটা কমে গেছে। তাই দেখলাম ওই চতুর্থ কর্মীদের কিছুজন একটা পাম্পিং মোটর বয়ে নিয়ে এলো। মোটরটি তেলের সাহায্যে চলে। ওই মোটরটাকে স্টার্ট করা হলো এবং ওই মোটরের সঙ্গে একটা লম্বা পাইপ লাগানো আছে, যেটা ওই ডেক থেকে জলটাকে শুষে নিয়ে বাইরে ফেলতে লাগলো। এদিকে ক্যাপ্টেন আমাকে বললেন কেবিনে ফিরে যেতে, কারণ উনি তাহলে এই ক্যাবিন ডোরওয়ে সিল করে দেবেন বাইরে থেকে, যাতে বাইরের জল ভেতরে ঢোকার সম্ভাবনা অনেক কম থাকবে। আমিও ক্যাপ্টেনের কথায় সম্মত হয়ে ক্যাবিনে ফিরে গেলাম। সঙ্গে এমিলিও আমার সাথে এলো। আমি অবশ্য নিজের ক্যাবিনে না গিয়ে আগে স্বর্ণলতার ক্যাবিনে গেলাম। স্বর্ণলতাকে দেখলাম উঠে বসে আছে, একটি বই পড়ছিলেন। আমাকে দেখে একটু খুশি হলেন। উনি আমাকে জানতে চাইলেন কী অবস্থা বাইরে। আমি জানালাম যে একটা সাইক্লোন এসছে। উনি ইতিমধ্যে সেটা বুঝতে পেরেছেন এবং বাইরে যে কভার সিস্টেম ফেলিওর হয়েছে সেই কথাটাও ওনাকে জানালাম। উনি কথাটি শুনে একটু চিন্তিত হয়ে পড়লেন। বললেন, কভার সিস্টেম যে ছিঁড়ে যেতে পারে এটা আমার ধারণার বাইরে ছিল, কিন্তু এমনটা তো হওয়ার কথা নয়। উনি আমাকে জানতে চাইলেন যে এটার কী প্রতিকার নেওয়া হয়েছে। আমি বললাম যে পাম্পিং সিস্টেমের মাধ্যমে জল নিকাশি করা হচ্ছে। এ কথা শুনে উনি একটু ভরসা পেলেন। আমি ওনাকে আরেকটু ভরসা দেওয়ার জন্য বললাম যে আমি সমস্ত কিছু দেখছি, চিন্তা করবেন না। যদিও এই ব্যাপারটা আমার কাছে সম্পূর্ণ নতুন, তাও আমি শিখে নেব। আমার উদ্দীপনা দেখে স্বর্ণলতা অনেকটাই ভরসা পেলেন এবং আমাকে বাহবা দিলেন, আমার উপরে বিশ্বাস করতে চাইলেন। উনি অবশ্য একটু অনুশোচনা করে বললেন, আমারই ভুল। আমার কার্গো জাহাজ নিয়ে আসা উচিত ছিল। এরকম শৌখিন জাহাজ লম্বা সফরের জন্য ঠিক নয়। যদিও এই জাহাজটিকে আমার স্বপ্নের মতন করে বানিয়েছিলাম, কিন্তু এইভাবে যে ফেলিয়ার হবে সেটা আমার ধারণা ছিল না। আমি ওনাকে আশ্বাস দিয়ে বললাম, এ তো হতেই পারে, এটা একটা দুর্ঘটনা। এমনিতেই এই জাহাজটা এই পর্যন্ত অনেক ঝড়ঝাপটা সামলে এসছে, সম্ভবত তার কারণেই হয়তো ছিঁড়ে গেছে। উনি আমার দিকে একটু ক্লান্ত চোখে তাকালেন, তারপর মাথা নাড়লেন যে হয়তো আমি ঠিকই বলছি। এরপর আমি স্বর্ণলতার ঘর থেকে নিজের ক্যাবিনে এলাম। এইভাবে পরবর্তী 2 দিন এবং 2 রাত মুষলধারে বৃষ্টি পড়তে থাকলো। ওদিকে চতুর্থ কর্মীরাও অক্লান্ত পরিশ্রম করে ডেক থেকে জল নিকাশি করতে থাকলো। জল নিকাশি করলেও জল কিন্তু আমাদের ক্যাবিন এরিয়ায় ঢুকে পড়েছিল। এই ক্যাবিনের অভ্যন্তরে যাতে প্রবেশ না করে, তাই বলা বাহুল্য এই কাজে আমি যেমন নিজেই হাত লাগিয়েছিলাম, তেমনি আমার সাথে সমভাবে হাত লাগিয়েছিল এমিলি রোজি। শুধু এমিলি রোজি নয়, কিচেন থেকেও স্টাফরা দৌড়ে এসেছিল
টিস্যু পেপার কাপড় নিয়ে সমস্ত কেবিনের সামনে পেতে দিয়েছিল যাতে জল না প্রবেশ করে, কিন্তু ততটা পরিমাণেও জল ঢোকেনি যে জল ক্যাবিনের মধ্যে প্রবেশ করবে। শুধু চারিপাশটা ভিজে গিয়েছিল। কারণ গত ৭২ ঘন্টা যে ভয়ানক দুর্যোগপূর্ণ আবহাওয়া গেছে, সেখানে এই ঘটনাটি অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। ৩ দিন পর আবহাওয়ার উন্নতি ঘটল। বৃষ্টি থেমে গেল, মেঘের কোল থেকে সূর্য উঁকি মারল। আজ আবহাওয়া অনেকটাই ভালো আছে। দুর্যোগের মেঘ কেটে গেছে। আমি ডেকে গিয়ে খোলা বাতাসে শ্বাস নিলাম। আজ অনেক দিন পর স্বর্ণলতাও ক্যাবিন থেকে বেরিয়ে ডেকে খোলা হাওয়ায় বেরিয়ে আসলেন। ওনাকে অবশ্য রোজি ধরে আনলো। ওনাকে একটু দুর্বল দেখাচ্ছিল, তাই রোজি ধরে আনলো। তারপর ওনাকে ধরে চেয়ারে বসালাম এবং আমিও পাশে বসলাম। এই কয়েকদিন অসুস্থতার দরুন ওনার মুখটা অনেকটাই ম্লান দেখাচ্ছে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে উনি সুস্থ বোধ করছেন কি না। উনি জানালেন এখন সম্পূর্ণ সুস্থ বোধ করছেন। আমার মনে পড়ে গেল একটা পুরনো কথা, যা কলকাতা থেকে আসার সময় থেকে আমার মনে হয়েছিল যে ওনাকে জিজ্ঞেস করব, কিন্তু সময় বা সুযোগ কোনোটাই হয়নি। তাই এখন আমি সাহস করে ওনাকে জিজ্ঞেস করলাম, যদিও এই কথা আমি ওনাকে মাদাগাস্কারে থাকার সময় জিজ্ঞেস করতে পারতাম, কিন্তু ওখানেও ওনাকে তেমনভাবে পাইনি। তাই আজ ভাবলাম জিজ্ঞেস করি। আমি ওনাকে জানতে চাইলাম যে আমার অনেক দিনের ইচ্ছা, আমি জানতে চাই যে আপনি যখন এই প্রথম সমুদ্রযাত্রা শুরু করেছিলেন তখন থেকে আজ পর্যন্ত আপনি কতবার সফর করেছেন, কোথায় কোথায় গেছেন, আপনার সম্পূর্ণ ইতিহাস আমি জানতে চাই। যদি আপনি কিছু মনে না করেন তাহলে আমি জানতে চাইব এবং তার থেকে অভিজ্ঞতা সঞ্চয় করতে চাইব। এ কথা শুনে উনি স্থির দৃষ্টিতে আমার দিকে তাকালেন। তারপর ঠোঁটের কোণে এক চিলটে হাসি। তারপর খুবই মিষ্ট কণ্ঠে বললেন, একটু চায়ের ব্যবস্থা করতে পারো? আমি পাশে দাঁড়িয়ে থাকা রোজিকে বললাম, এখনই একটু গ্রিন টি এর ব্যবস্থা করো। রোজি গ্রিন টি আনতে গেল। উনি তারপর বললেন, আমার ইতিহাস বলার আগে আমার ফ্যামিলির ইতিহাস তোমায় বলবো আজ, না হলে গল্পটা সম্পূর্ণ হবে না। কারণ আমার উত্থানের সঙ্গে আমার ফ্যামিলির পূর্বতন ইতিহাসের একটা যোগাযোগ আছে। এই সব কিছুর আরম্ভ হয় আমার ঠাকুরদার আমল থেকে। আমার ঠাকুরদা ষষ্ঠীপদ সেন চৌধুরী ময়মনসিংহের জমিদারের নায়েব ছিলেন। ময়মনসিংহের জমিদারের প্রায় শেষ সময় চলে এসেছে। তখন 1860 সাল। জমিদার আমার ঠাকুরদাকে খুবই বিশ্বাস করতেন, তাই ঠাকুরদার হাতেই জমিদারের সমস্ত লিখিত অলিখিত সম্পত্তির দায়ভার ছিল এবং ঠাকুরদা পিছনে পিছনে জমিদারের অনেক অলিখিত সম্পত্তি বকলমে নিজের নামে করে নিয়েছিলেন। সে কথা কিন্তু জমিদার জানতেন না। এবং ঠাকুরদা ইংরেজদের সঙ্গেও ভালো সম্পর্ক রেখেছিলেন, তাই ইংরেজদের কাছে তার অবস্থানটা আরো উন্নত করার জন্য উনি ইংরেজদেরকে জমিদারের অনেক অলিখিত সম্পত্তির হদিশ দেন। ইংরেজরা এই সমস্ত অলিখিত সম্পত্তির হদিশ পেয়ে জমিদারের কাছ থেকে এই সমস্ত জমি কেড়ে নেওয়ার চেষ্টা করে। সেই নিয়ে জমিদারের সঙ্গে ইংরেজদের একটা গন্ডগোল বাঁধে। শেষ পর্যন্ত জমিদারের সমস্ত লিখিত অলিখিত ও চাষাবাদের জমির দখল চলে যায় ইংরেজদের হাতে, কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের আওতায় পড়ে। তুমি নিশ্চয়ই জানো এই বন্দোবস্তের নিয়ম কি। সময় মতো ট্যাক্স পে করা এবং ট্যাক্সের পরিমাণও অনেকটা বেশি ছিল। যখন থেকে ইংরেজদের সাথে জমিদারের বিবাদ বাঁধে তার পরবর্তী 2 বছর
জমিদার আর ইংরেজদের খাজনা দিতে পারে না, এবং আমার ঠাকুরদা বিভিন্ন অজুহাতে জমিদারের সাথে ইংরেজদের বিবাদের সুযোগ করে দেয়, আর ইংরেজরা এই সুযোগকে ভীষণভাবে কাজে লাগায়। কিন্তু যতক্ষণে জমিদার এই সমস্ত কিছু কারসাজি বুঝতে পারে, ততক্ষণে আমার ঠাকুরদা জমিদারের অধিকৃত অলিখিত সম্পত্তিগুলি বিক্রি করে কলকাতায় চলে আসেন। কলকাতার বস্ত্র নিতে এসে বসবাস শুরু করেন। তারপর আমি যতটুকু জানি, আমার বাড়িতে আমি মেধাবী ছিলাম, তাই ঠাকুরদা শখ করে আমাকে বিলেতে পড়তে পাঠান। বিলেত থেকে যখন পড়াশোনা করে ফিরি, তখন ঠাকুরদা শেষ অবস্থায়। তখন কলকাতার বাঁশদ্রোণীর বাসভবন ছেড়ে এলকিন রোডে স্থানান্তর করি। ওখানে একটি বাড়ি কিনে ওখানে বসবাস শুরু করি, আর ওখানেই ঠাকুরদা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আর তারপর আমি বাণিজ্য শুরু করি। অবশ্যই এই বাণিজ্য প্রথম ঠাকুরদার হাত ধরেই শুরু হয়েছিল, কিন্তু তা শুধুমাত্র সীমাবদ্ধ ছিল রেঙ্গুন অবধি। তারপর আমি এই ব্যবসার হাল ধরে এটাকে এত দূর পৌঁছাই। তখন আমার হাতে ছিল 3 লক্ষ টাকা, যা ঠাকুরদা আমাকে দিয়েছিলেন মৃত্যুর আগে। তখন ছিল 1890 সাল। কলকাতা বন্দর থেকে প্রথম আমি সাউথ আফ্রিকায় মসলিন নিয়ে যাই। এটাই ছিল প্রথম যাত্রা। এই সময় রোজি সার্ভেন্টকে নিয়ে এলো। সার্ভেন্টের হাতে 2 পেয়ালা ধুমায়িত গ্রিন টি। তারপর রোজি আমাদেরকে সার্ভ করলো। চায়ের পেয়ালায় চুমুক দিয়ে উনি আবার বলা শুরু করলেন। এরপর আমি মসলিনের ব্যবসা ছেড়ে চায়ের ব্যবসার দিকে অগ্রসর হলাম। তবে চায়ের ব্যবসার পারমিশন পাওয়া এতটাও সহজ ছিল না। বেশ কিছু টাকা উপঢৌকন হিসেবে কলকাতার ম্যাজিস্ট্রেট থেকে উচ্চপদস্থ সরকারি অফিসারদের উপঢৌকন হিসেবে দিয়ে তবে এই রাইটস পাই যে কলকাতা থেকে মাদাগাস্কারে ও রেঙ্গুনে ব্রিটিশ সরকারের সাথে সম্মিলিত পার্টনারশিপে চা রপ্তানি করতে পারি। সেইভাবেই শুরু হলো। এতে 60-40% পার্টনারশিপ ছিল, অর্থাৎ 60% ব্রিটিশের ও 40% আমার, কিন্তু বিনিয়োগের পরিমাণ একই। এতে লাভের পরিমাণটা অনেক কম ছিল। তারপর বছর 2 ব্রিটিশদের সাথে পার্টনারশিপ করার পর আমি 1892 সালে রাইটস পেলাম যে আমি একাকী চা রপ্তানি করতে পারি। সেই প্রথমবার সাউথ আফ্রিকায় চা রপ্তানি করলাম। মসলিন তো করতামই, কিন্তু সেখানে কোনো পার্টনারশিপের ব্যাপার ছিল না। কিন্তু চায়ে অধিক লাভের আশা ছিল মসলিনের থেকেও, কারণ ব্রিটিশ সরকার মসলিন এক্সক্লুসিভলি রপ্তানি করে তাদের দেশে, তাও অনেক উচ্চ দামে। সেখানে আমার মতন একজন দেশীয় মার্চেন্টকে সুযোগ না দেওয়াটাই স্বাভাবিক ব্যাপার। তাও সেখানে সামান্য কিছু মুনাফা রেখে সাউথ আফ্রিকায় রপ্তানি করতাম, কিন্তু এভাবে চলছিল না। তাই সাহস করে সেই প্রথমবার এক জাহাজ চা নিয়ে গেলাম সাউথ আফ্রিকায়। তারপর সাউথ আফ্রিকায় একজন মার্চেন্টের সাথে পরিচয় হলো, যিনি আর্জেন্টিনাতে থাকেন। উনি একজন স্প্যানিশ ছিলেন। উনি বললেন ওখানে মসলিনের চাহিদা আছে, তাই আমি যদি ওখানে রপ্তানি করতে পারি উনি আমাকে দ্বিগুণ অর্থ দেবেন, এবং আমি নিজ উদ্যোগে ও বিনিয়োগে এক জাহাজ ভর্তি মসলিন নিয়ে গেলাম আর্জেন্টিনায় সেইবার। তখন 1892 ডিসেম্বর মাস। তারপর বুয়েনোস আয়ারেসে ওই মার্চেন্টকে মসলিন রপ্তানি করে দ্বিগুণ অর্থ পেলাম, যা উনি কথা দিয়েছিলেন। এরপর ভাবলাম এখানেই কিছুদিন স্টে করা যাক, কারণ গত 2 বছর ধরে একদিনের জন্য বিশ্রাম নেওয়া হয়নি।
জাহাজে করে এদিক ওদিক শুধু আমদানি রপ্তানি করেই চলেছি। তাই ভাবলাম এই বুয়েনোস আয়ারেসে থেকে যাই। একদিন যখন ক্যাপিটাল বুয়েনোস আয়ারেসের একটি রেস্তোরাঁয় বসে চা পান করছিলাম, তখন একটি বিজ্ঞাপন চোখে পড়ল। একটি প্রপার্টি বিক্রি আছে। আমি বিজ্ঞাপনের ঠিকানা দেখে যোগাযোগ করলাম। এটা একটা প্রপার্টি কনসালটেন্টের। ওই কনসালটেন্টের অফিসে গিয়ে জানতে পারলাম একটা প্রপার্টি বিক্রি আছে, যেটা এই ক্যাপিটাল থেকে 20 মাইল দূরে অবস্থিত। 20 মাইল দূরে একটি টাউন আছে। সেই টাউনটির নাম স্যান অ্যান্টোনিও দি আরিগো। সেখানে একটা প্রপার্টি আছে, কিন্তু ব্যাপারটা হলো যে এই প্রপার্টির অ্যাকচুয়াল ওনারের কোনো খোঁজ ছিল না 3 দশক ধরে। তাই ওই দেশের ল অনুযায়ী ওই প্রপার্টিটা গভর্নমেন্ট অ্যাকুইজিশনের আন্ডারে চলে আসে। আর এই রিয়েল এস্টেট কনসালটেন্ট কোম্পানি ওই গভর্নমেন্টের তরফ থেকেই বিক্রি করছে। ওরা আমাকে বিশেষ জোর দিল প্রপার্টিটা একবার দেখার জন্য, আর আমিও রাজি হলাম। পরদিন আমায় নিয়ে গেল সেই জায়গায়। দেখলাম 5 একর জায়গা জুড়ে একটা ফার্ম হাউস এবং স্ট্যান্ড অ্যালোন। ও ফার্ম হাউসের এই এলাকার পরে 2-3 কিলোমিটারের মধ্যে কোনো জনবসতি নেই। তবে তার থেকে আরও 1 মাইল দূরে গেলে একটা পুলিশ স্টেশন আছে এবং সেখানে কিছু জনবসতি আছে। যাই হোক, জায়গাটি দেখে আমার খুব ভালো লাগলো পিসফুল লিভিংয়ের জন্য। তাই আমি কিনতে রাজি হয়ে গেলাম। কেনার পর মনস্থির করলাম এই স্যান অ্যান্টোনিও দি আরিগোর এই ফার্ম হাউসে কিছুদিন থাকবো। আমি রপ্তানি করে যে দ্বিগুণ অর্থ পেয়েছিলাম, তার 25% ব্যয় হলো এই প্রপার্টিটা কিনতে, আর বাকি অর্থ ওখানের একটি ব্যাংকে অ্যাকাউন্ট খুলে জমা করে দিলাম। তারপর নিশ্চিন্তে বসে গেলাম সেই ফার্ম হাউসে। 2জন সার্ভেন্টস রাখলাম, 2জন গার্ডসও রাখলাম, কারণ সম্পূর্ণ একটি নির্জন পরিবেশ ও জায়গাটিও অজানা। জন্তু জানোয়ার থাকতে পারে বা ডাকাতও থাকতে পারে। যাই হোক, 2জন গার্ডস রেখে দিলাম। 1 মাস তারপর ওখানেই কাটালাম। এরপর আমি স্থির করলাম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায় যাব। স্যান অ্যান্টোনিও দি আরিগোতে থাকতেই অবশ্যই এটা স্থির করেছিলাম, কারণ একটা জিনিস বুঝেছিলাম, এসব চা আমদানি রপ্তানি বা স্বদেশ থেকে মসলিন আমদানি করে রপ্তানি করা কিছু পরিমাণ মুনাফা দিলেও সেই লেভেলে কখনোই পৌঁছতে পারবো না যেখানে আমি পৌঁছতে চাইছি, বা এই এম্পায়ারও কোনোদিন গড়ে তুলতে পারতাম না যদি আমি তা নিয়েই পড়ে থাকতাম। তাই ইউএসএতে একমাত্র সম্ভাবনা ছিল। কিন্তু ইউএসএতে কেন যাচ্ছিলাম? আমার কাছে তখন যা ইনফরমেশন ছিল এবং এখনো তাই চলছে যে ইউএসএ থেকে বিরাট কোয়ান্টিটিতে আয়রন স্টিলের এক্সপোর্ট সারা বিশ্বে হয়। তাই এখানে এক বিরাট সম্ভাবনা দেখতে পেলাম। তাই আমি নিউ ইয়র্কে পৌঁছালাম 1893-এর মার্চ মাসের শেষের সপ্তাহে। নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে সপ্তাহখানেক কাটালাম। ওখানে কিছু ইন্ডাস্ট্রিয়ালিস্টদের সাথে মিট করলাম। ক্লাবে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের সাথে পরিচয় হলো, যারা আয়রন স্টিল এক্সপোর্ট করে, কিন্তু স্মল স্কেলে, বিশেষত সাউথ আমেরিকান কন্টিনেন্টে। তাই আমি একটা অ্যালায়েন্সের কথা ভাবছিলাম এবং আমি এই প্রপোজালটা তাদের কাছে রাখি। আমার প্রপোজালে তারাও অ্যাগ্রি করে, কিন্তু আমাকে এক বড় কন্ট্রাক্ট নিয়ে আসতে হবে। আর এই কন্ট্রাক্ট কোথায় পাবো? ইউরোপের বাজারে। ইউরোপে অলরেডি ব্রিটেনে ও অন্যান্য ইউরোপীয় দেশে আমেরিকা থেকে রপ্তানি হয়, তেমনি তারাও নিজেরা প্রডিউস করে, অন্যান্য দেশে এক্সপোর্ট করে, কিন্তু আমেরিকা সেখানে অনেক লার্জার কোয়ান্টিটিতে এক্সপোর্ট করে। কিন্তু ইউরোপের এই দেশগুলির মধ্যে জার্মানিতে সবচেয়ে বেশি চাহিদা। তাই আমাকে জার্মানিতে সুযোগ খুঁজতে হবে। যদি ওখান থেকে কোনো বড় অ্যাসাইনমেন্ট আনতে পারি, কিন্তু ইউএসএ থেকে যে এক্সপোর্ট করব,
আমার ইউএসএ গভর্নমেন্টের থেকে লাইসেন্সের দরকার ছিল। আমার কাছে অলরেডি ব্রিটিশ গভর্নমেন্টের অ্যাপ্রুভাল রয়েছে ইন্টারন্যাশনাল সিতে বাণিজ্য করার, কিন্তু সেখানে পার্ট বাই পার্ট আমাকে লাইসেন্সিং করতে হয়েছে। যে দেশে গেছি সেই দেশের অ্যাপ্রুভাল নিতে হয়েছে, তাই এখানেও তাই আমেরিকান অ্যাপ্রুভালের দরকার আছে। তাই বাকি সপ্তাহগুলোতে এই লাইসেন্স পেতে তৎপর হয়ে পড়লাম এবং সমস্ত রকম লাইসেন্স অর্জন করলাম ও ওখান থেকে রপ্তানি করার অনুমোদন পেলাম। রপ্তানির ওপর 30% শুল্ক ধার্য করল। নিউ ইয়র্কের ইন্ডাস্ট্রিয়ালিস্ট পার্টনারদের সাথে আমার যা কথা হয়েছিল তারা আমাকে ন্যূনতম মূল্যেই আয়রন্স দেবে তা স্থির হয়েছিল। যাই হোক, লাইসেন্সিং থেকে পার্টনারশিপের ব্যাপারটা নিশ্চিত করে এবারে জার্মানিতে রওনা হলাম। জার্মানির ফ্রাঙ্কফুর্টে গিয়ে উঠলাম। ওখানে বেশ কিছুদিন থেকে আগে ওখানে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের সাথে পরিচয় করলাম, যারা বিশেষত ইউরোপ থেকেও আমেরিকা থেকে তথাপি স্টিল ইম্পোর্ট করে। যদিও জার্মানি নিজে এক বৃহৎ পরিমাণে আয়রন উৎপাদন করে, আবার তেমনি আমেরিকা থেকে বৃহৎ আমদানিও করে। তাই দেখলাম এখানে ইতিমধ্যে অনেক ইম্পোর্ট এক্সপোর্ট কোম্পানি বসে রয়েছে। তবে সেই অনুযায়ী দেখলাম সম্ভাবনা কতটা, তাও দেখলাম অনেক বেশি সম্ভাবনা আছে। তাও 23% গ্যাপ ছিল ইম্পোর্টে। যা অ্যানালাইজ করে দেখলাম ফ্র্যাঙ্কফুর্টে থেকে ওদের রেল রোড নির্মাণে ও মোটর কার ইন্ডাস্ট্রিতেও প্রচুর পরিমাণে আয়রন স্টিলের দরকার, এবং এখন ওয়েপনাইজ হচ্ছে, ওয়েপন ম্যানুফ্যাকচারেও প্রচুর পরিমাণে আয়রন স্টিলের দরকার। সেই জন্যে আমি ওখানের এক কনস্ট্রাকশন কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হলাম, যার নাম ডুইচ লিমিটেড। এরা সাধারণত ব্রিজ নির্মাণ ও রেলপথ নির্মাণের মতো বড় প্রজেক্টে কাজ করে। আমি ওদেরকে আমার সামর্থ্য দেখালাম যে আমার কাছে সেই পরিমাণ ক্যাপিটাল আছে যে তাদের চাহিদা অনুযায়ী আয়রন স্টিলের যোগান দিতে পারবো। ওরা তখন রেল লাইন বিস্তারের কাজ করছিল আরেকটি কোম্পানির সাথে। আমার প্রস্তাবে ভরসা করে আমাকে একটা সুযোগ দেয় যে ওই 23% গ্যাপটা পূরণ করতে। এই প্রেক্ষিতে 25 মিলিয়ন ইউরো চুক্তি হয়, যার মেয়াদ ছিল 24 মাসের। এর মধ্যে 2 লক্ষ টন আয়রন আমাকে আমদানি করে আনতে হবে। এতে যথেষ্ট মুনাফা ছিল, এতটা যে 2টো প্যালেস কিনতে পারি, এবং এটা সম্ভব হয় ওই আমেরিকান পার্টনারদের সহায়তায়। ওরা আমাকে ন্যূনতম মূল্যেই আয়রন সাপ্লাই করেছিল। যেহেতু এই প্রথমবার তাদের ইউরোপে রপ্তানি করার সুযোগ এসেছিল, উপরন্তু তারাও এই রপ্তানিতে বিনিয়োগ করে এই যোগাযোগকে দীর্ঘমেয়াদী করতে। সেই প্রথমবারের জন্য নিয়ে গেলাম 50,000 টনস আয়রন জার্মানির ফ্রাঙ্কফুর্টে। সেটা ছিল 1894 সালের ফেব্রুয়ারি মাস। আমার সাথে জাহাজে ওই আমেরিকান পার্টনাররাও গেল। যেহেতু তারাও ইনভেস্ট করেছে এতে, তাই তারা প্রথমবার আমার সাথে যেতেই আর্জি জানিয়েছিল এবং আমিও সঙ্গে নিলাম ওদেরকে। তারপর ফ্রাঙ্কফুর্টে যখন ডিল কমপ্লিট হলো ও চেক ক্লিয়ার করলো, প্রথমবার সেদিন খুব বড় একটি পার্টি দিয়েছিলাম ফ্রাঙ্কফুর্টের একটি মিশেলিন স্টার রেস্টুরেন্টে। সেদিনকার রাত খুবই হৈ হৈ করে কাটলো, কিন্তু এরপর আবার নেক্সট শিপমেন্ট 6 মাস পরে। তাই আমার যথেষ্ট সময় আছে, তাই ভাবলাম এই ফ্রাঙ্কফুর্টে বসে থেকেই কাজ নেই। চলে গেলাম লন্ডনে। এবারে দেখলাম লন্ডন মিনিস্ট্রিতে যোগাযোগ বাড়ানোর জন্য, কারণ ইউরোপে ঢুকে তো গেছি, কিন্তু এখনো পৃথিবীর শাসনভার তো ব্রিটিশদের হাতেই রয়েছে। তাই ব্রিটিশদের পারমিশনের খুবই দরকার। ইউরোপের আলাদা আলাদা দেশ থেকে ট্রেড পাস অর্জন করার চেয়ে ব্রিটিশদের কাছ থেকে একেবারে একচেটিয়া ট্রেড পাস পেলে এখানে এক্সক্লুসিভলি ট্রেড করতে পারবো এবং ওদের রিপ্রেজেন্টেটিভ হয়েও কাজ করতে পারবো।
তাই লন্ডন মিনিস্ট্রিতে যোগাযোগ বাড়ালাম, একটু উপঢৌকনও দিলাম, এবং 2 সপ্তাহের মধ্যেই আমি সেই এক্সক্লুসিভ ইন্ডিয়ান মার্চেন্ট ট্রেড পাস রাইটস পেলাম। রানীর সাথে দেখা করার সুযোগ হলো। উনি আমাকে সেই রাইটস প্রদান করলেন। উনি আমার বিজনেস হিস্ট্রি দেখেই এই অধিকার প্রদান করেন এবং সম্ভবত জানতেও পেরেছেন যে আমার ঠাকুরদা একদা ব্রিটিশ গভর্নমেন্টকে সার্ভ করেছিল বেঙ্গলে। তাই এই রাইটস প্রদান করলেন এবং আমদানি শুল্কের ওপর 20% শুল্ক ধার্য করলেন। এক্ষেত্রে বলা বাহুল্য, ব্রিটিশরা যেমন চা আমদানি করে আমাদের দেশ থেকে, তেমনি আমি বৃহৎ পরিমাণে চা ইউরোপের বাজারে রপ্তানি করতে পারি। এক্ষেত্রে আর অন্য কোনো দেশীয় কোম্পানি সেই অধিকার পাবে না। তাই সেই প্রথমবার ইংল্যান্ডে আমি দেশ থেকে দার্জিলিং চা রপ্তানি করলাম। প্রায় 20,000 কেজি চা নিয়ে এলাম দেশ থেকে। ইংল্যান্ডের বাজারে যা যথার্থ দামেই বিক্রয় হলো। শুধু মুনাফার অংশ থেকে ব্রিটিশ সরকারকে অধিকাংশ 10% দিতে হলো। এই যাতায়াতে প্রায় 2.5 মাস কেটে গেল। ওদিকে ফ্রাঙ্কফুর্ট থেকে লন্ডনে আসা ও ঢাকায় 1 মাস কেটে গেছিল। তাই হাতে থাকলো প্রায় 2 মাস 15 দিন ফ্রাঙ্কফুর্টের নেক্সট শিপমেন্টে। এদিকে আমার মন টানছিল আর্জেন্টিনার জন্য। তাই আর্জেন্টিনা যেতে পারি, কিন্তু 2-3 দিনের বেশি থাকতে পারবো না, কারণ ইউএসএতে ফিরতে হবে তাড়াতাড়ি, যেহেতু শিপমেন্টে আমাকে থাকতেই হবে। এই ইচ্ছা মনে জাগলেও তা আমি খারিজ করি এই সময়ের জন্য। যদিও আর্জেন্টিনার স্যান অ্যান্টোনিও দি আরিগোর সেই ফার্ম হাউস আমাকে ডাকছে মনের ভিতর, যেন সেইটাই আমার বাড়ি, সেখানে শান্তিতে কাটাতে পারি। এই সময় আমি একটা টেলিগ্রাম পেলাম, যেটা আমার নিউ ইয়র্কের অফিস থেকে এসেছিল। কিন্তু সেই টেলিগ্রাম আমাকে এখানে লন্ডনে ওই অফিস থেকে ফরওয়ার্ড করে। এই টেলিগ্রামে দেখলাম আর্জেন্টিনার এক কোম্পানি আমাকে কন্ট্রাক্ট দিয়েছে যে আমাকে লার্জার কোয়ান্টিটিতে ইউরোপীয় পোশাক ওখানে রপ্তানি করতে। যদিও এটা একটা আবেদন ছিল, ওর সাথে নিমন্ত্রণও ছিল। এটা অবশ্য সেই মার্চেন্টের নিমন্ত্রণ ছিল না যাকে বছরখানেক আগে মুসলিম সরবরাহ করেছিলাম, এবং এই ট্রান্সক্রিপশনের সাথে একটা লেটার ছিল যাতে উল্লেখ ছিল তারা কি কি ধরনের পোশাক কত পরিমাণে দরকার। ওদের দেওয়া ট্রান্সক্রিপশনে টেলিগ্রাম কোড ছিল। আমি ওই কোডে টেলিগ্রাম করলাম যে আমি এই প্রস্তাব মঞ্জুর করলাম ও তাদের প্রয়োজন অনুযায়ী ইউরোপীয় পোশাক আমি সরবরাহ করব। ওরাও টেলিগ্রামের রিপ্লাইয়ে আমাকে স্বাগত জানালো। আমি ভাবলাম একটা সঠিক কারণ পাওয়া গেল ঘরে ফেরার। ওরা টেলিগ্রামে একটা কন্ট্রাক্টও পাঠালো, যাতে আমি নির্দ্বিধায় স্বাক্ষর করে কপিটা আমার কাছে রাখলাম। যদিও ওয়েস্টার্ন অ্যাপারেল প্রোডাক্ট আগে কখনো এক্সপোর্ট করিনি, তাই ওখানের এক ক্লোথিং মার্চেন্টকে ওদের পাঠানোর লিস্টটা দিলাম। এই পোশাকের চাহিদার মধ্যে বিশেষত লেডিস পোশাকই বেশি ছিল। ওই মার্চেন্ট 2 দিনের মধ্যে সব পোশাকের ব্যবস্থা করে দিল। তারপর জাহাজে বোঝাই করে আমিও বিদায় নিলাম। লন্ডন থেকে সোজা আর্জেন্টিনার উদ্দেশ্যে রওনা হলাম। আমি যখন আর্জেন্টিনাতে পৌঁছালাম, জানতে পারলাম তাদের সাথে হাই লেভেল গভর্নমেন্ট অফিসিয়ালের একটা যোগাযোগ আছে ন্যাশনাল লেভেলে। তো ওদের ন্যাশনাল লেভেলে তখন কিছু একটা ফাংশন ছিল, যার জন্য এই পোশাকগুলির দরকার ছিল। তাই ওদেরকে যখন এই পোশাক এক্সপোর্ট করি, তখন ওদের গভর্নমেন্ট অফিসিয়াল খুবই খুশি হয়। এই প্রেক্ষিতে বলা দরকার যে ওরা ওদের সরকারি অনুষ্ঠানে আমাকে নিমন্ত্রণ করে, যেটা 1 সপ্তাহের মধ্যেই ছিল, এবং ওই অনুষ্ঠানে আমাকে ওদের গভর্নমেন্ট আর্জেন্টিনার পার্মানেন্ট সিটিজেনশিপ প্রদান করে। ও এই সুযোগে সপ্তাহখানেক ফার্ম হাউসেও কাটাতে পারলাম। এরপর আমি বিলম্ব না করে চলে গেলাম ইউএসএতে। আবার আমি ইউএসএ থেকে 50,000 টনস আয়রনস নিয়ে গেলাম জার্মানিতে। এবারে অবশ্য আমার আমেরিকান পার্টনাররা সাথে যায়নি। হঠাৎ জাহাজের হর্ন বেজে উঠল। আমি একটু চমকে গেলাম। স্বর্ণলতাও ডেকের উপরে কন্ট্রোল রুমের দিকে তাকালেন। আমিও তাকালাম। ক্যাপ্টেন ওপর থেকে
চেঁচিয়ে জানালেন যে ডেস্টিনেশন খুব বেশি দূরে নয়, আমরা আর 3 দিনের মধ্যে পৌঁছে যাব। এ কথা শুনে মনটা খুব খুশি হয়ে গেল যে আবার একটা নতুন দেশ দেখব মাত্র 3 দিন পরেই। পরের দিন আবার সেখান থেকেই বলা শুরু করলেন যেখানে উনি আগের দিনে শেষ করেছিলেন। উনি বললেন, সেবারেও শিপমেন্ট সময় ডেলিভার করে পেয়েচেকটা পাই। অবশ্য আগের বারে এই ফ্রাঙ্কফুটে আমার একটা অফিস করে তুলি ও 2জন কর্মীও রাখি, তাই চেক পাওয়া অর্থের কিছু অংশ আমার আমেরিকান পার্টনারদের পাঠানোর ব্যবস্থা করি, যা ওদের প্রাপ্য ছিল। এইসব ট্রানজাকশনের কাজ আমার নিয়োগ করা অ্যাকাউন্টেন্ট ও একজন অ্যাসিস্ট্যান্টই করলো। এইবারে ফ্রাঙ্কফুটে আমি কিছুদিন ছিলাম। একদিন আমি ফ্রাঙ্কফুটের একটা জনৈক রেস্তোরাঁয় বসে ভাবছিলাম আবার লন্ডনে ফিরে যাই, কিছুদিন ওখানে কাটাই, কারণ লন্ডনের আবহাওয়া আমার খুব ভালো লাগে। এই সময় এক ভদ্রলোকের সাথে পরিচয় হয়। ইনি একজন ফ্রেঞ্চ ছিলেন। এনার একটা বিজনেস এন্টারপ্রাইজ ছিল। উনি আমার সাথে আগ্রহী হয়ে পরিচয় করলেন। উনি এর আগে আমাকে দেখেছেন এই রেস্তোরাঁয় বললেন। নানান কথায় জানতে পারলাম ওনার একটা পারফিউম সেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, কিন্তু তা প্যারিসের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু উনি চান ওনার প্রোডাক্ট ইউরোপে তথা এশিয়ার মার্কেটেও ছড়িয়ে পড়ুক। তাই আমার শরণাপন্ন হলেন যাতে আমি এই এক্সপোর্টে মধ্যস্থতা করি। প্রথমে আমি নাকচ করে দিয়েছিলাম, তারপর আরও 2 দিন আমার পিছু নিয়ে একইভাবে ওই রেস্তোরাঁয় ও হোটেলে দেখা করে আমাকে মানাতে চান যাতে আমি ওনার প্রস্তাবে রাজি হই। ও উনি মাত্র হাফ ইনভেস্টমেন্টে তার পণ্য আমাকে দিয়ে রপ্তানি করতে চান। বাকি অর্থ মার্কেটে ডিস্ট্রিবিউট হওয়ার পর আমি শেষমেশ ওনার নাছোড়বান্দা অবস্থা দেখে রাজি হয়ে গেলাম। উনি আমার জন্য রয়্যাল ক্লাসে যাতায়াতের বন্দোবস্ত করলেন। আমরা রেলপথে সফর করলাম। মাত্র 2 দিনে পৌঁছে গেলাম প্যারিসে। যেদিন পৌঁছেছিলাম সেদিন রাত হয়ে গিয়েছিল। উনি আমাকে ওনার বাড়িতেই থাকার ব্যবস্থা করেন। ওনার ক্যাপিটালেই বাড়ি, একটা ধনী ব্যক্তিদের এলাকায়। আসলে ওনার কাছে আন্তর্জাতিক বাজারে ব্যবসা করার পারমিশন নেই, বা উনি সেই রিস্ক নেননি যতক্ষণ না আমার মতন কাউকে পাচ্ছেন। পরদিন উনি আমাকে ওনার ফ্যাক্টরিতে নিয়ে গেলেন। ওনার পারফিউম বেশ ভালোই এবং ন্যায্য মূল্যে বিক্রি করেন। বিশেষত নিম্নবিত্তদের কথা মাথায় রেখে উনি এই প্রোডাক্ট বানিয়েছেন। তাই আমার ওনার পারফিউমের ভালো বাজার হিসেবে মনে হলো আমার নিজের দেশের কথা। কারণ স্বদেশে একটা শ্রেণী আছে যারা মধ্যবিত্ত, তারা একটু শৌখিন হতে চায়। মাঝে মাঝে ইউরোপীয় সেন্ট পারফিউম কম দামে পাওয়া গেলে তারাই সবচেয়ে বড় ক্রেতা হবে। এ কথা ওনাকে জানালাম। উনি খুব আগ্রহী হলেন ওনার প্রোডাক্ট ইন্ডিয়ায় রপ্তানি করতে। তাই খুবই কম বিনিয়োগে একটি মাঝারি মাপের কার্গোতে করে সেন্ট পারফিউম নিয়ে ইন্ডিয়াতে পৌঁছালাম। এই সফরে 1 মাস কাটল। যা অনুমান করেছিলাম তাই হলো। কলকাতা বন্দরে মাল আনলোডিং করে বাজারে ছাড়তে মাত্র 24 ঘন্টা সময় লাগলো, কারণ আমাদের স্বদেশের মার্চেন্টরা এই প্রোডাক্ট লুফে নিল। দেখলাম ভালোই মুনাফা করা গেল। এখান থেকে প্রাপ্ত অর্থের কিছু অংশ হুন্ডির মাধ্যমে ওই ফরাসি ব্যবসায়ীকে পাঠিয়েছিলাম। এবারে কলকাতায় একটা অফিস গড়ে তুললাম। বহু প্রত্যাশিত একটা ইচ্ছা এবার মনের মধ্যে উঁকি মারল। তা হলো গোল্ড ডায়মন্ডের ইম্পোর্ট এক্সপোর্ট, যা সাউথ আফ্রিকাতে বারবার থাকাকালীন লক্ষ্য করেছিলাম। তাই এখানে কলকাতার অফিসে প্রয়োজনীয় কর্মচারী নিয়োগ করার পর সোজা সাউথ আফ্রিকায় চলে গেলাম। কিন্তু এখানে এসে দেখলাম গোল্ড অ্যাকিওর এখানে লিগাল পদ্ধতিতে খুব কম, বরং বেপথে খুব হচ্ছে। তবে ব্রিটিশরা এর তত্ত্বাবধান করলেও তাদের থেকে এই ব্যাপারে এই দেশে সাহায্য পাওয়া খুব একটা সুবিধে হবে না, কারণ এখানে ব্রিটিশদের সাথে সাথে ডাচরাও আছে। কিন্তু এখানের ক্লাবে এক লোকের থেকে জানতে পারি একজন আমাকে এই গোল্ড দিতে পারে।
কিন্তু একটু আউটস্কার্টে থাকেন। তার নাম আমি বলছি না, তবে তার কাছে গেলাম। একাই গেলাম ঘোড়ায় চড়ে। উনি আমাকে খুব করে জরিপ করলেন, তারপর দ্বিগুণ দামে গোল্ড দিতে রাজি হলেন। আমিও রাজি হলাম, তা দ্বিগুণ দামই হোক, কিন্তু বাজারে তো 5 গুণ দামে বিক্রি করব। তাই প্রায় 50 কেজি গোল্ড নিলাম, যা কেপটাউন বন্দর দিয়ে পাস হবে। এই সময় আমি আমার আমেরিকান পার্টনারদের একজনকে যোগাযোগ করলাম, যার নাম ড্যানিয়েল র্যাডক্লিফ। তাকে সবটা জানালাম। সে আমাকে বলল তার একটা জাহাজ সিঙ্গাপুর থেকে আসছে সাউথ আফ্রিকায়, 2 দিন অপেক্ষা করতে বলল। এদিকে আমি বললাম আরেকটি কোম্পানির ফর্ম রেডি করতে, যেখানে গোল্ড ও মাইনিং প্রোডাক্ট আমদানি রপ্তানি করতে পারবো। ও আমাকে জানালো আমি আমেরিকায় পৌঁছতে পৌঁছতে তা সম্পন্ন হয়ে যাবে। তারপর 2 দিন পর সেই জাহাজ এলো কেপটাউন বন্দরে। বলা বাহুল্য, 50 কেজি সোনা 2 ট্রাঙ্কে পোশাকের সঙ্গে চালান করে দিই জাহাজে, যা আর ওই কার্গো অফিসার চেক করেননি। তারপর সোজা নিউ ইয়র্কে। ড্যানিয়েল যা কথা দিয়েছিল তা সে করে রেখেছিল, তাই আইনগতভাবে নিউ ইয়র্কের বাজারে 10 গুণ দামে এই সোনা এক্সপোর্ট করলাম। আমাদের ক্রেতা ছিল ব্র্যান্ডেড জুয়েলারি হাউস, ও আরও অর্ডার পেলাম সিলিকন ভ্যালি থেকে। তাদের বিজ্ঞানের কাজে সম্ভবত গোল্ড ডায়মন্ডের দরকার। উপরন্তু এই জুয়েলারি হাউসগুলো তো ছিলই। খুবই মুনাফা হলো। ভাবলাম এবার থেকে এই গোল্ড অ্যাকুইজিশনে সবচেয়ে বেশি গুরুত্ব দেব, আয়রন স্টিলের চেয়ে। এরপর আরও অনেক কিছু ঘটনা আছে, যা আমি তোমাকে পরে বলবো। স্বর্ণলতা বলা শেষ করে উনি উঠতে যাচ্ছিলেন। তখন আমি ওনার সামনে হাঁটু মুড়ে বসে একটা প্রণাম করতে গেলাম। এই ঘটনায় উনি অবাক হয়ে গেলেন, একটু হকচকিয়ে গেলেন। উনি সাথে সাথে বললেন, এ কি করছো নীলকমল, এ কি করছো? আমি বললাম, আপনার মতন এত ব্রিলিয়ান্ট মাইন্ড আমি কারো দেখিনি, এবং ব্রিটিশদেরও দেখিনি, যে এতটা ব্রিলিয়ান্ট, এতটা ট্যালেন্টেড ও এতটা ফাস্ট। তাই আপনার কাছে আমি নত হয়ে আপনার সংস্পর্শ পেয়ে আমি সত্যিই ধন্য। আমাকে আশীর্বাদ করুন যাতে আপনার মতো কিছুটা হয়ে উঠতে পারি। স্বর্ণলতা আমার 2 কাঁধ চেপে ধরে তুলে ধরলেন। তারপর আমার কাঁধ দুটোকে চেপে ধরে বললেন, তোমার স্থান চরণে নয়, আমার বক্ষে। কারণ তোমার যা ট্যালেন্ট রয়েছে তা আমার থেকেও অনেক বেশি। তা আমি তোমাকে নানাভাবে সময় নিয়ে দেখেছি। সিঙ্গাপুরে সেই আলাপের পর 5 বছর এমনি সময় নিইনি, আর তা প্রত্যক্ষ প্রমাণ তো পেলাম। গত কয়েকদিন তুমি যেভাবে সামলেছ তা অসাধারণ। তুমি আমার থেকেও অনেক বড় বিজনেসম্যান হবে, অনেক নাম হবে তোমার। বিশ্বাস করো, এটা আমার অবজারভেশন বলছে। যে সুযোগটা তোমার জীবনে অতীতে কখনো আসেনি, তাই আমি সেই সুযোগটা তোমায় করে দিচ্ছি। কিন্তু একটা কথা মনে রেখো নীলকমল, বিজনেসে এভরিওয়ান ইজ ইয়োর কম্পিটিটর, নো ওয়ান ইজ ইয়োর ফ্রেন্ড। কারণ যখন দুঃসময় আসবে, 98% মানুষ যাদের তুমি ফ্রেন্ড ভাববে, কেউ তোমার পাশে থাকবে না। সবাই প্রসপারিটিটাকে ভালোবাসে, তোমার পজিশনটাকে ভালোবাসবে, কিন্তু তোমার ডাউনফলটাকে তারা ভালো তো বাসবেই না, বরং এটা তোমার বিরুদ্ধে ইউজ করবে, আরও ডাউন করে দেবে, যাতে কোনোদিন তুমি উঠতে না পারো। তাই সেই বিষয়ে কিন্তু সজাগ থেকো। এটাই আমার পরামর্শ, যেটা তোমায় দেওয়ার আছে। বাকি তুমি নিজেই করে নিতে পারবে, এটা আমার বিশ্বাস। তারপরে তো রইল আমার গল্প। আরো কত কিছু করেছি তোমাকে বলবো। এবার তুমি একটা নতুন ইতিহাস রচনা করবে যখন ইউরোপে পৌঁছবে। তাই তো তোমায় বেছে নিয়েছি আমার এই বিশাল কোম্পানির একমাত্র উত্তরাধিকার হিসেবে। তুমিই পারবে এটাকে এগিয়ে নিয়ে যেতে। আমি ওনার হাতটা ধরে মাথা নত করলাম। উনি আমার মাথাটা ওনার বুকে টেনে নিলেন। তারপর আমার পিঠ চাপড়ে দিয়ে বললেন,
এই তো তোমার সফর শুরু। এরপর তুমি তোমার জগৎ, তোমার রিয়ালিটিকে কিভাবে স্কেচ করবে, এটা তোমার হাতে রয়েছে। এটা কিন্তু আমি করব না। আমি কিন্তু তোমার উপরে ডিপেন্ড করছি নীলকমল। আমি স্বর্ণলতার চোখে যেন এক নিগূঢ় আন্তরিকতা দেখতে পেলাম। শুধু তাই নয়, একটা যেন অসহায় অভিভাবক যেন তার অত্যন্ত পালিতর কাছ থেকে যেভাবে আশা করে, ধরা যাক একজন মা যেমন তার সন্তানের কাছে যেমন আশা করে, একজন অভিভাবক তার উত্তরাধিকারীর কাছে যেমন আশা করে, ঠিক সেইভাবে সেই চোখে আমার দিকে তাকালেন। আমি প্রত্যুত্তরে শুধু জানালাম, চোখ মেলে যে আমি পারব। এরপরে দেখতে দেখতে জাহাজে আরও 2 দিন কেটে গেল। আর সেই দিনটা চলে এলো যেদিন আমাদের জাহাজ সাউথ আফ্রিকার কেপটাউন বন্দরে নোঙর করল। এই বন্দরটা ঠিক মাদাগাস্কারের মতন নয়, তার চেয়ে অনেক বেশি উন্নত এবং অনেক বেশি প্রসারিত। এবং এখানে ডাচ ও অন্যান্য ইউরোপীয়দেরও ভিড়, শুধুমাত্র ইংরেজদের নয়। একটা ব্যস্ততম বন্দর, একটা বাণিজ্যিক বন্দর। যাই হোক, আমরা বন্দরে পা রাখলাম।